ওকে, সমস্যা নেই, তোমার পড়া শেষ হলে আমাকে দিয়ে দিবে। আগে থেকেই বলে দিলাম। বইয়ের কাহিনীটা পড়লেই একটা ফিল হবে, আর মুখ দিয়ে শুনলে আরেক রকম ফিল হবে। তার চেয়ে ভালো হবে আমি পরে পড়ে নিব তোমাদের শেষ হলে। এই, সবাই একটা ব্যাপার খেয়াল করেছিস? কি? এই যে রকিব ভাই ভার্সিটিতে আর কোনো কড়া নির্দেশ দেয় না, কোনো ঝামেলা করে না, কেমন জানি হয়ে গেছে, বুঝতে পারছি না। রিয়ার কথা শুনে রিয়াজ রহস্যময় একটা হাসি দেয়, কিন্তু তার হাসিটা কেউ না দেখলেও নুসরাতের চোখ এড়াল না। কিন্তু কী কারণে এই রহস্যময় মুচকি হাসি বুঝতে পারছে না নুসরত। জান্নাত আজ বোরকা পরে ভার্সিটিতে এসেছে। চারিদিকে তাকিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার চোখ যায় গাছের নিচে বসা একটা ছেলের দিকে। ময়লা একটা সাদা শার্টের সাথে চকলেট কালারের প্যান্ট, মোটা ফ্রেমের চশমা, ঠোঁটের কোণে হাসি রেখে পাশে বসে থাকা রাব্বির সাথে কথা বলছে। জান্নাত মনে করার চেষ্টা করছে ছেলেটাকে কোথাও যেন দেখেছে। আর একটু এগিয়ে দেখে ছেলেটা ওই দিনের বোকা ছেলেটা, নাম রাফি। জান্নাত ক্লাসের দিকে না যেয়ে কী যেন মনে করে রাফিদের দিকে এগিয়ে যায়। কি ব্যাপার রাব্বি, আজ দেখি তোর ফুল সব বিক্রি করা শেষ। রাফি রাব্বিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাব্বি তার সবগুলো দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, ফুল বিক্রি শেষ আমার, তবে তবে কি? আজকের মতো কোনোদিনও ফুল বিক্রি করতে পারি নাই। কেন রে, আগে কি কেউ ফুল নিত না? আগে নিত, তবে আজকে একটা পুলিশ অফিসার সব ফুল নিয়ে গেছে। তা পুলিশ অফিসার একসাথে এত ফুল দিয়ে কি করবে? সেটা আমি কিভাবে বলবো? এত ফুল কেন নিয়েছে? হ্যালো মিস্টার রাফি, ধন্যবাদ। রাফি আর রাফি যখন কথা বলছিল তখনই পিছন থেকে রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে জান্নাত। রাফি বুঝতে পারছে না কেন অচেনা একটা মেয়ে তাকে ধন্যবাদ দিল। রাফি অবাক হয়ে জান্নাতের দিকে চেয়েছে। জান্নাত সেটা বুঝতে পেরে একটা মুচকি হাসি দেয়। তা মিস্টার, আমাকে চিনতে পেরেছেন? রাফি পড়তে উত্তরে মাথাটা নাড়ায়, মানে চিনতে পেরেছে। রাফি মুখ ফুটে বলে, জি আপু, আমি আপনাকে চিনতে পেরেছি। তা হঠাৎ আমাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? জানাটা কি বেশি জরুরি? জানাটা জরুরি না, ব্যাপারটা হয়েছে এমন যে আপনি কেন অচেনা একটা ছেলেকে এমনি এমনি তো আর ধন্যবাদ দিতে পারেন না। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, সেটা জানার চেষ্টায় আছি। আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি কারণ ওই দিন আপনি আমার বলা কথায় কিছু মনে করেনি। আবার আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন, তাই ধন্যবাদ দিয়েছি। এবার বুঝতে পেরেছি। আমরা তো একই ক্লাসে পড়ি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কথাটা বলেই জান্নাত তার হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু রাফি কিছু একটা ভেবে তার হাতটা আর বাড়ায় না, মাথাটা নিচু করে বসে থাকে। জান্নাত প্রশ্ন করে, কি হয়েছে, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? দেখেন, এ শহরে আমার কোনো বন্ধু নেই, আমি একা থাকতে পছন্দ করি, আমার কারো প্রয়োজন নেই। কথাটা বলে রাফি সেখান থেকে চলে যায়। জান্নাত কেবল রাফির চলে যাওয়ার দিকে চেয়ে আছে। আফা, ভাইজান এমনই, উনি কারোর সাথে বন্ধুত্ব করে না। রাব্বির কথা জান্নাতের ঘোর ভাঙে। জান্নাত মুচকি হেসে রাব্বির মাথায় হাত বুলিয়ে চলে আসে সেখান থেকে। সে ভেবে পায় না একটা মেয়ে তাকে বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু সে তা অ্যাকসেপ্ট করেনি। যেদিকে একটা মেয়ের সাথে কথা বলার জন্য অনেক ছেলে পাগল, কিন্তু রাফি সেই ছেলেদের থেকে অনেকটা আলাদা। জান্নাত আর কিছু ভাবতে চায় না, রওনা দেয় ক্লাসের উদ্দেশ্যে। স্যার, তাহাদের লাশের পাশে এই লকেটটা পাওয়া গেছে। রাস্তার কেবিনে বসে বসে সিগারেট টানছে আর ভাবছে, কে এই খুনগুলো করেছে, কার এত সাহায্যে পাহাদের উপর হামলা করলো, কে সেই রাতের আগন্তুক। সকালে আবার ওই ফোন, ফরহাদের রহস্যময় কথা বুঝতে পারছে না রাজ। তাহলে কি? ঠিক তখনই কেবিনের দরজায় কড়া নাড়ে সাইফুল। রাজ সাইফুলের হাত থেকে লকেট না নিয়ে ঘোরভাবে দেখতে থাকে, তবে তা জানা নেই এই লকেট থেকে কীভাবে সে আগন্তুকটাকে খুঁজে বের করবে। সাইফুল, তুমি ভালো করে চেক করেছো জায়গাটা? জি স্যার, আমি ভালো করে চেক করে শুধু এই লকেটটাই পেয়েছি। সাইফুল, তুমি এখন আসতে পারো। সাইফুল চলে যায়। বাইরে দাঁড়িয়ে কোনো এক আগন্তুক তাদের দুজনের কথোপকথন শুনে মুচকি এসে চলে যায়। রাজের কাছে সব যেন দহসা দহসা মনে হচ্ছে। কে এই আগন্তুক? নাকি শহরে কোনো নতুন গ্যাংয়ের আবির্ভাব ঘটেছে? তাহলে কে ওই গ্যাংয়ের লিডার? তবে কি কেউ রাজের সাথে মাইন্ড গেম খেলতে চাচ্ছে?
খেলতে পারে শুধু মেহেরাব, কিন্তু তাদেরকে মেরে উনি আমার সাথে কি মাইন্ড গেম খেলবে বুঝে উঠতে পারছে না। রাজ আরেকটি সিগারেট জ্বালায়, যেন ঠোঁট জোড়া জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাজ মুচকে এসে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, রওনা দেয় অজানা উদ্দেশ্যে। রাত 12টার দিকে রাফিকে এইভাবে বসা থেকে বের হয়ে যেতে দেখে নুসরাত তার নিজের রুম থেকে বের হয়ে গেটের কাছে যায়। সেই গেটটা খুলে বেরিয়ে পড়ে রাফির পিছনে পিছনে। নুসরাত একটা জিনিস বুঝতে পারছে না যে রাফি এত রাতে কোথায় যায়। ল্যাম্পপোস্টের আলোয় দেখা যাচ্ছে রাফি তার প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন দিয়ে কথা বলছে। হঠাৎই রাফির সামনে কালো একটা গাড়ি এসে থামে। নুসরাত লুকিয়ে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পারে। রাফি সেই কালো গাড়ির ভিতরে ঢুকে পড়ে। নুসরাত ভাবতেও পারেনি রাফির মতো খেস ছেলে এমন দামি গাড়িতে উঠতে পেরেছে। নুসরাত আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির নাম্বারটা নোট করে নেয়, লোকেশনটা অন করে মোবাইল কানেক্ট করে নেয়। জোরে জোরে দূরে বাসায় চলে আসে। পছন্দের গাড়িটা বের করে লোকেশন ট্র্যাকিং করতে করতে রাফির গাড়ির পিছনে যেতে। নির্জন রাস্তার সামনে গাড়ি, 2 নম্বর গাড়িটা নুসরাতের, কিন্তু হঠাৎ একটা মোড় পেরোতে পরপর 2টা গাড়ি নুসরাতের পিছনে পড়ে যায়। নুসরাত বুঝতে পারছে না এখানে আসা তার ঠিক হয়েছে কিনা। রাফির গাড়িটা যেতে যেতে নির্জন জঙ্গল এলাকায় এসে থামে। নুসরাত রাফির গাড়ি থেকে কিছু দূরে গাড়িটা থামায়, কিন্তু নুসরাত তার গাড়ি থেকে নামে না। নুসরাত পিছনের দিকে চেয়ে দেখে তার গাড়ির উপরে 2টা গাড়ি নেই। রাফির গাড়ি থেকে 3টে ছেলে নামে। ছেলেগুলো জিন্স জ্যাকেট, স্টাইলিশ ছেঁড়া প্যান্ট, মাথায় লাল রুমাল বাঁধা, দেখতে পুরো বকাটেদের মতো লাগছে, কিন্তু রাফি নামছে না। কিছুক্ষণ পর একটা লোক গাড়ি থেকে নামে। নুসরাত অবাক হয়ে সেদিকে চেয়ে থাকে, কেননা লোকটার পরনে মাফিয়াদের স্টাইলিশ সব কিছু পরা। 4 জন লোক সামনের দিকে এগিয়ে যায়। নুসরাত বুঝতে পারছে না রাফি কোথায় গেল। সে তো এই গাড়ির ভিতরেই ছিল, তাহলে কই গেল সে? নুসরাত দৌড়ে সামনের গাড়ির কাছে চলে আসে, কিন্তু সে দেখতে পায় গাড়ির ভিতরে কেউ নেই। তাহলে রাফি কই? নুসরাত আর কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যায় লোকগুলোর পিছন পিছন। এই কে তুই? আমাদের এখানে কেন নিয়ে এসেছিস? ফারহান স্যার যদি জানে তুই আমাদের এখানে ধরে এনে বেঁধে রেখেছিস, তাহলে তোদের একটাকেও ছাড়বে না। ইমন নামের ছেলেটির কথা শুনে সামনে বসা আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে। ফরহাদ আমাকে মারবে, সেটা কিভাবে সম্ভব? আমি তো খুন করে কোনো প্রমাণ রেখে যাই না। তাহলে রাফিন ভাইয়ের কানে যদি খবরটা যায়, তাহলে কিন্তু পরেরটা আর নাই বললাম। রাফিন, তাকে কি তোরা কখনো দেখেছিস? রাফিন ভাইকে দেখা লাগে না, তার কথা বলে সব মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়ায়, আর তুই বলছিস তাকে দেখা লাগে নাকি? আগন্তুকটা টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেটের পিস্তলটা নাড়াতে থাকে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটে চাপে, ডান হাত দিয়ে গানটা নাড়তে থাকে। আগন্তুকটা সাকিব নামের ছেলেটাকে হাতের ইশারায় বলে, ওর বাঁধনটা খুলে দে। আগন্তুকের কথা শুনে সাকিব ওর বাঁধন খুলে দেয়। আগন্তুকটা একটু হাসি কিছু না বলে পরপর 2টা গুলি করে বাঁধা 2 জনের ছেলের মাথা যে লাগে। ছেলে দুটির চোখ চোরা যেন বেরিয়ে আসার উপক্রম। বাধা থেকে মুক্তি পাওয়া ইমন যেন এটা দেখে উত্তেজিত হয়ে গেছে। সোজা হয়ে আগন্তুকের কলার ধরে জাগাতে থাকে আর বলতে থাকে, তুই এটা কি করলি কুত্তার বাচ্চা? এদের মেরে দিলি কেন? আগন্তুকটা একটু হেসে জবাব দেয়, রাফির কোলার ধরা মানে বাঘের সাথে যুদ্ধ ঘোষণা করা। বলে শক্ত বুদ্ধির সজরে ইমনের তলপেটে লাথি মারে। ইমন দূরে ছিটকে পড়ে যায়। আগন্তুকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে ইমনের সামনে এসে হালকা নিচু হয়ে বলে, মাফিয়ার জগৎ মানে হচ্ছে রক্তের খেলা। সব রাফিয়ানরা রক্তের নেশায় মেতে ওঠে। সবার একটাই কথা হয়, মারো নয় মরো। তুই এই জগতের একজন, তাও তোকেও মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। যেমন আজ দাঁড়িয়ে আসিস, মৃত্যুকে কখনো ভয় পাবি না। তুই যদি মৃত্যুর সামনে থেকে বেঁচে যেতে পারিস, তাহলে মনে করবি তোর আবার সুযোগ এসেছে, তা তুই কাজে লাগাবি। কিন্তু আজ আগন্তুকটার কিছু না বলে সোজা ইমনের বুকে 3টা গুলি করে। ইমন যেন ভয় ক্রান্ত দৃষ্টিতে তাকিয়েছে আগন্তুকের দিকে। আগন্তুকটা তার মাথা থেকে হুডোওয়ালা টুপিটা আস্তে আস্তে খোলে, মুখ থেকে কাটা মাস্কটা খুলে লাশের পাশে ফেলে চলে আসে গাড়ির দিকে। গাড়িতে উঠবে তখনই দেখতে পায় সাদা ড্রেস পরে কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে। সাকিবকে জোরে জোরে বলে ওঠে, সাকিব দেখ, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা, পালাতে যেন না পারে। সাকিব আর শাহিন ওইদিকে দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে যেয়ে কাউকে পায় না। এর আগে সাদা ড্রেস পরা ছায়াটাও উধাও হয়ে যায়।
সাকিব আর শাহিন এসে আগন্তুকের সামনে মাথাটা নিচু করে ফেলে। তার মানে পালিয়ে গেছে? আগন্তুক সোজা পা দিয়ে গাড়ির চাকায় একটা লাথি মেরে গাড়িতে উঠে বসে। আগন্তুকটা ভাবছে সাইডে হচ্ছে কোনো এক মেয়ে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এত রাতে কি ঘন জঙ্গলের ভিতরে আসবে? ঘোরভাবে ভাবতে থাকে আগন্তুক। নুসরাত কিছুক্ষণ আগের বৃত্তাংশে একটা ঘটনা দেখেছে, সেটা মনে করতে তার বুককে পড়ছে। নুসরাত ছেলেগুলোর পিছনে যেতে যেতে একসময় গাছের সাথে লেগে পাটা হালকা কেটে যায়। কোনো রকমের রক্তটা বন্ধ করে আবার হাঁটা শুরু করে। কিছু পর লোকগুলো থামে আর তাদের সামনে 3 জন ছেলেকে বেঁধে রাখা হয়েছে। নুসরাত গাছের আড়ালে লুকিয়ে তাদের কাজকর্ম দেখতে থাকে। কালো ড্রেস আপ পরা লোকটা যখন 2টা গুলি করে মেরে দেয় তখন নুসরাত হালকা ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ কাউকে এভাবে মেরে দেবে বুঝতে পারেনি সে। যখন আগন্তুকটা নিচে বসে ইমন নামের ছেলেটিকে মেরে মাথা থেকে টুপি আর কাটা মাস্কটা খুলল, তার পুরো চেহারাটা হালকা চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে নুসরাত। সেটা আর কেউ না, তাদের বাসার ছাদের চিলেকোঠার রুমে যেই ছেলেটা থাকে রাফি। শেষ কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ভার্সিটির সবচেয়ে খ্যাত গরিব ছেলেটা ভেবে 3টা খুন করতে পারলো ভাবতে পারছে না নুসরাত। রাফিটা যখন গাড়িতে উঠবে তখনই নুসরাত গাছের আড়াল থেকে বেরিয়ে যায়, যার কারণে রাফি তাকে দেখে ফেলে। নুসরাতের জানা নেই রাফি তার মুখটা দেখতে পারছে কিনা বা পারছে। নুসরাত যখন দেখলো রাফির হাতের ইশারায় 2টা ছেলে দৌড়ে আসছিল তখন নুসরাত সেখান থেকে জোরে দৌড়ে চলে আসে। নুসরাত যখন দেখলো রাফির হাতের ইশারায় 2টা ছেলে দৌড়ে আসছিল তখন নুসরাত সেখান থেকে জোরে দৌড়ে চলে আসে। নুসরাত জঙ্গল থেকে বেরিয়ে খোলা একটা মাঠে চলে আসে আর ভাবতে থাকে রাফি কি করতে পারে মাফিয়া। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। রাফি আজ একটু দেরি করে ভার্সিটি যায়। গতকাল রাতে কথা মনে করে একটু মুচকি আসে। গেট দিয়ে যখন ঢুকবে তখনই রাফি দেখতে পায় 3টে ছেলে মিলে নুসরাতকে বিরক্ত করছে। একটা ছেলে যে নুসরাতের কোমর স্পর্শ করে রাফি জানে এটা মেনে নিতে পারছে না, তার চোখ দুটো লাল হয়ে আসছে। সবাই নীরব দর্শকের মধ্যে চেয়ে দেখছে, কারো কিছু বলার সাহস নেই, কারণ ভার্সিটির সভাপতির ছেলে রিয়াদ নুসরাতকে বিরক্ত করছে। রাফি নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে নুসরাতের পাশে যে দাঁড়িয়ে রিয়াদের উদ্দেশ্য করে বলে, ভাইয়া, নুসরাত আপুর সাথে এরকম কেন করছেন? রিয়াদ রাফিকে দেখে রেগে যায়। শোয়েব নামের ছেলেটাকে ইশারা দিলে সে এসে রাফির কলারটা ধরে টানতে থাকে, কিন্তু রাফি যেন সেখানে স্থির হয়ে দাঁড়িয়েছে। তাই শোয়েব রাফিকে গালি দেয়। রাফি যেন আর ধৈর্য ধরে রাখতে পারছে না, তাই সে তার কলার থেকে হাতটা সরায় আর বিনয়ী কণ্ঠে বলে, ভাইয়া, আপুর সাথে এরকম করছেন কেন? এটা কিন্তু ঠিক না, ওনাকে ছেড়ে দেন প্লিজ ভাইয়া। নুসরাত হালকা করে রাফির দিকে তাকিয়ে দেখে কিভাবে সুন্দর করে অভিনয় করছে। রাফি চাইলেই সব কটার লাশ ফেলে দিতে পারবে, কিন্তু এইভাবে অভিনয় করার কি দরকার বুঝতে পারছে না নুসরাত। ছেড়ে দিব, যা সত্যি ছেড়ে দিব, কিন্তু আজ রাতের জন্য হলেও এই মেয়েকে আমার চাই। আর রাফি দাঁতে দাঁত চেপে ধরে আছে। এই কথার জবাব কি দেবে বুঝতে পারছে না রাফি। ভাইয়া, আপনার মুখের ভাষা ঠিক করুন আর ভদ্রভাবে কথা বলুন। রিয়াদ কিছু বলবে এর আগে নুসরাত কষে একটা চড় মারি রিয়াদের বাম গালে আর বলতে থাকে, এতক্ষণ ধরে তোর সব অন্যায় কাজগুলো আমি সহ্য করেছি, এর মানে এই নয় যে আমি তোকে ভয় পাচ্ছিলাম। তোর মতো রাস্তার কুকুররা সবসময় ঘেউই করে, আবার কেউ যখন খাবার পেয়ে যায় তখন ঠিক হয়ে যায়। কথাগুলো বলে নুসরাত সেখান থেকে চলে আসে। রিয়াদ বাম হাত দিয়ে গালটা চেপে ধরে আছে, তাতে দাঁত চেপে রাফির উদ্দেশ্য করে বলে, আস্তে আস্তে তোকে ধরে এনে এমন শিক্ষা দেবো যা তুই কখনো চিন্তা করতে পারবি না। বলে রিয়াদ একটা মুচকি হাসি দিয়ে চলে আসে। রাফি রিয়াদের চলে যাওয়ার দিকে চেয়ে আছে আর নিচের দিকে চেয়ে মুচকি হাসে। নুসরাত কোনোভাবে নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। সবচেয়ে বেশি রাগ উঠছে রাফির উপর। কেন সে তখন অন্যায় দেখেও ওদের মারল না, তাই সে রাফির ক্লাসের দিকে চলে আসে। রাফি ক্লাসে বসে বসে ক্লাস করেছিল, তখনও নুসরাত বাইরে রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফি, এখনো ক্যাম্পাসের পুকুর পাড়ে আসবি খুবই তাড়াতাড়ি। কি রে? রাফি বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এইভাবে ডাকলো। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছে না রাফি। পুকুর পরে যেয়ে দেখে নুসরাত পায়ের উপর পা তুলে বসে আছে। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো সবচেয়ে বেশি ভাবতে হয়। যেন এখন নুসরাত রাফিকে এমন একটা প্রশ্ন করছে যা শুনে সে হতভম্ব হয়ে যায়। এমন করে মূর্তির মতো করে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি সেটার উত্তর দে। রাফি ঠিক বুঝে উঠতে পারছে না যে কি উত্তর দেবে, কারণ নুসরাতের এই প্রশ্নের জবাব রাফির কাছে নেই। সে কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে।
নুসরাত নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে, আর একবার বলছি, কাল রাতে তুই কোথায় গিয়েছিলি? আবারও এত রাতে? উঠতে দে। রাফি মাথাটা নিচু করে জবাব দেয়, আসলে আপু, আমি মাঝে মধ্যে রাতে হাঁটতে বের হই। সেটাই তো জিজ্ঞেস করলাম, এত রাতে কই হাঁটতে বের হোস? আপু, আমি বাসার কাছে দিয়ে হাঁটাহাঁটি করি, বেশি দূরে কোথাও যাই না। নুসরাত ঠিক বুঝতে পারছে রাফি মিথ্যা কথা বলছে, কিন্তু রাফিকে বুঝতে দেওয়া যাবে না যে সে এটা ধরতে পেরেছে। তোকে যেন আর না দেখি রাত্রেবেলা বাসা থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করতে। তুই এখন যা এখান থেকে। রাফি তার মাথাটা নাড়ায়, যার মানে হলো হ্যাঁ, সে আর রাতে বাইরে যাবে না। রাফি পিছনের দিকে ঘুরে চলে যাচ্ছিল, তখন পিছন থেকে শুনতে পায়, রক্তের খেলায় সবাই উন্মাদ, কেউ রক্ত দেখে মজা পায়, আবার কেউ। আর কিছু শুনতে পায় না রাফি। এর আগে পিছন থেকে হাসির আওয়াজ আসতে থাকে। রাফি পিছনে ফিরে তাকাই দেখে নুসরাত হাসতেছে। শাটারের একটা বাল্বে হলদে আলোয় নিস্তব্ধ রুমটা ছেয়ে গেছে। রুমের ভিতরে একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে, পরনে তার পুলিশের পোশাক। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেউ তাকে ভালো করেই আঘাত করছে, যার কারণে সবুজ রঙের শার্টের 4টা বোতাম খোলা, ভিতরের সাদা গেঞ্জিটা ভালো করেই বোঝা যাচ্ছে। মুখ দিয়ে সামান্য রক্ত জমাট বেঁধেছে, মনে হয় অনেকক্ষণ আগে কেউ 4 থেকে 5টা ঘুষি দিয়েছে। রক্তগুলো জমাট বেঁধে কালো হয়ে গেছে। লম্বা লম্বা এলোমেলো চুল, লম্বা চুলের সামনের ডান পাশে হালকা করে রং করা। ছেলেটাকে অনেকগুলো ড্রাগসের ইনজেকশন পুশ করা হয়েছে, যার কারণে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। সেই ছেলেটার কেউ না, স্বয়ং রাজ নিজেই। কিছুক্ষণ পর 3টা ছেলে রুমের ভিতরে প্রবেশ করে। কালো মোটা করে ছেলেটার নাম পলাশ। তার হাতে একটা ছোট বালতি করে পানি নিয়ে এসেছে। সেই পানি সোজা রাজের মুখে মারে। হঠাৎ করে মুখের উপর তরল জাতীয় কিছু পড়ে রাজ আস্তে আস্তে চোখ মেলে তাকায়। চোখ খোলা মাত্র শাটারের বাল্বে হলদে আলো রাজের চোখে এসে পড়ে, যার কারণে রাজ আবার চোখ জোড়া বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর আবার চোখ খোলার পর সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। রাজ হাতগুলো নাড়ানোর চেষ্টা করলেও আর পারে না, কারণ তার হাতগুলো মোটা শক্ত রশি দিয়ে বাঁধা। রাজের কেমন যেন মাথাটা গুড়গুড় করছে। অধিক পরিমাণে ড্রাগস রাজের শরীরে প্রবেশ করানো হয়, যার কারণে তার এমন মনে হচ্ছে। তার সামনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী ছেলে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানছে। 2জন ছেলে তার পিছনে দাঁড়িয়ে আছে, বাকি একজন রাজের পিছনে দাঁড়িয়ে আছে। রাজ মনে করার চেষ্টা করছে সকালে যখন সে পুলিশ স্টেশনে যাচ্ছিল তখন কেউ তার গাড়িটা থামিয়ে তার কাছে আসে। রাজ কিছুই বলার আগেই সে ব্যক্তি রাজকে অজ্ঞান করে ফেলে। চেয়ারে বসা থাকা রিয়াদ নামের ছেলেটা তার সামনে থাকা টেবিলের উপর পা দুটো তুলে রাখে আর রাজকে উদ্দেশ্য করে বলে, কিরে, আমাকে চিনতে পেরেছিস? আমি মেয়র শহীদের বড় ভাইয়ের ছেলে রিয়াদ, সজীবের আপন বড় চাচাতো ভাই। আমার চাচা সজীবের খুনি হিসেবে তোকে শনাক্ত করেছে। তুই নাকি অনেক সাহসী, আবার চাচার সাথে বড় বড় কথা বলছিস, তাই তোকে নাকি চাচার সন্দেহ লাগছে। এখানে তোকে মেরে গেলে কেউ জানবে না, একটা কাকপক্ষীও জানবে না, তা পুলিশের মতো থাকবি। আবার রাজনৈতিক নেতাদের সাথে তর্কাতর্কি করিস কেন? এখন তুই বল, সজীবকে কেন মেরেছিস? কি দোষ করেছিল তোর সাথে, যার কারণে সজীবকে মেরে দিলি? রাজ মুখ দিয়ে কোনো শব্দ করে না, সে জোরে জোরে কয়েকটা শ্বাস ছাড়ে। এবার সে মৃদু গলায় বলতে থাকে, আমি সজীবকে মারিনি। রিয়াদের হাতের ইশারার পিছন থেকে কালাম নামের ছেলেটা একটা স্টিক এনে তার হাতে দেয়। রিয়াদ কিছু না বলেই হঠাৎ করে বাড়ি মারে রাজের হাঁটুর মাঝ বরাবর। রাজ চোখটা বন্ধ করে ব্যথাটা সহ্য করে নেয়। রাজ কোনো প্রতি উত্তর করে না, কারণ সে জানে বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, কিন্তু রাজের এখানে বলার কিছু নেই, তাই সে চুপ করে বসে আছে। রিয়াদ এটা দেখে স্টিকটা দিয়ে আবার বাম পায়ের হাঁটুর মধ্যে সজোরে বাড়ি মারে। রাজের কাছে মনে হচ্ছে এই একই জায়গায় প্রথমে আঘাত করা হয়েছে। রাজ এইবারও নীরবে ব্যথাটা সহ্য করে নাই। রিয়াজ যেন রাজের এই নীরবতা সহ্য হয় না, তাই সে বলতে থাকে, কি রে, তোর কোনো কি ব্যথা অনুভব হচ্ছে না? তুই কিভাবে চুপ করে আছিস? রাজ কিছু না বলে ব্যথার মধ্যে মুচকি হাসে, যার মানে হচ্ছে তুমি যতই দুর্বল হও না কেন, শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তুমি যত দুর্বলতা প্রকাশ করবে, সামনে থাকা শত্রু তত বেশি অত্যাচার করবে তোমার উপর। রিয়াদ টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। 2টা টান দিয়ে সব ধোঁয়াগুলো রাজের মুখের উপর ছাড়ে। রাজ কাশতে শুরু করে। এটা দেখে রিয়াদ জ্বলন্ত সিগারেটটা রাজের বাম হাতের উপর চেপে ধরে।
রাজের মুখ থেকে হালকা জোরে আহ করে একটা শব্দ হয়। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। বুদ্ধিমান সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে কাজের পরে। রাজ এই কথাটা চিন্তা করে মুচকি হাসছে। রিয়াদের কাছে রাজের এই মুচকি হাসিটা যেন আর সহ্য হচ্ছে না, তাই সে রেগে বলে, কি রে, তুই কি দিয়ে তৈরি? এত অত্যাচার করছিস তবুও তুই হাসছিস? তুই কি জানিস রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলেরা করে? বুদ্ধিমানেরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। তাহলে তুই কি এখন নির্মত পালন করে বুদ্ধিমত্তা পরিচয় দিবি? রাজ জানে শত্রুকে যত বেশি রাগাবে তত বেশি সে দুর্বল হয়ে যাবে, তার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেবে। তাই সে রিয়াদকে রাগানোর জন্য বলছে, রিয়াদ, তুই কি জানিস পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে প্রচণ্ড পারমাণবিক শক্তি মুক্ত হয় এবং ভয়াবহ ধ্বংসশীলতার সৃষ্টি করে? রিয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রাজকে প্রশ্ন করে ফেলে। এই কথাগুলো দ্বারা কি বোঝাতে চাইছিস সেটা খুলে বল। রাজ দেখতে পারছে রিয়াদ উত্তরটা শোনার জন্য কেমন যেন করে তাকিয়ে আছে। বলবো, সব বলবো। আগে আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দে, মনের সুখে টানবো আর তোর প্রশ্নের জবাব দেব। রিয়াদ ভালো করে বুঝতে পারছে রাজের মাথায় কোনো সমস্যা আছে। কেমন যেন সাইকো টাইপের ছেলে। সে আর কিছু না ভেবে প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে রাজের দিকে এগিয়ে দেয়। রাজ অসহায় দৃষ্টিতে তাকিয়েছে রিয়াদের দিকে, হাত দিয়ে ইশারা করে, যার মানে হচ্ছে রাজের হাত পা বাঁধা, সে বাঁধা অবস্থায় সিগারেট টানতে পারবে না। রিয়াদ পলাশকে বলে, পলাশ শালার ডান হাতের বাঁধনটা খুলে দে। রিয়াদের কথা মতো পলাশ রাজের ডান হাতের বাঁধনটা খুলে দেয়। না, এবার সিগারেট টান আর আমার প্রশ্নের জবাব দিতে থাক। রাজ চলন্ত সিগারেটটা ঠোঁটে চাপে। নিচের ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে রয়েছে। ঠোঁটটা অনেক জায়গায় বাজেভাবে কাটা, যার কারণে সিগারেটটা ঠোঁটে চাপলে রাজের হালকা ব্যথা অনুভব হয়। তবুও যেন সে থেমে নেই। জোরে জোরে চারটা টানতে সিগারেটটা শেষ করে ফেলে। আমরা যেখানে ছিলাম ওইখানে তুই যতক্ষণ পর্যন্ত আমাকে এখানে বেঁধে রাখবি তোরই সমস্যা হবে, কারণ আমি পারমাণবিক বোমার চেয়ে বেশি শক্তিশালী। আমাকে এখনই মেরে ফেল, নয়তো পরে আবার তোর আশা অপূর্ণই থেকে যাবে। শালা, তোকে চাইলে এখনই মেরে দিতে পারি, কিন্তু তোকে যে মারবে সে এখনো আসে নাই। ভাগ্যটা তোর খুবই ভালো, তা না হলে এখন পর্যন্ত তুই বেঁচে আসিস। রাজের খারাপ সময় সে নিজেই ঠিক করে, আবার ভালো সময়ও সে নিজেই ডিসাইড করে। আমি জানি আমার ভাগ্য এখন কী লেখা আছে, তবে আমি এখন মরবো না, এটা তো শিওর। আত্মবিশ্বাস ভালো, কিন্তু এত বেশি আত্মবিশ্বাস ভালো না। রাজ জানে তার মাইন্ড যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কেউ তার কিছু করতে পারবে না। রিয়াদ বসা থেকে উঠে এসে রাজের বাঁধন খুলতে থাকে। উপস্থিত সবাই প্রায় অবাক। রাজ এতক্ষণ রিয়াদের সাথে কথা বলে বুঝে গেছে তার সাথে কী রকম মাইন্ড গেম খেলতে হবে, তাই সে কথাটা বলছে। আর কথাটা শুনে রিয়াদ হাট হয়ে গেছে, যার জন্য সে এমন করছে। নে, খুলে দিলাম তোর সব বাঁধন, দেখি তুই কি করতে পারিস। আজ তোর এমন অবস্থা করবো তুই নিজেকে দেখে ভয় পেয়ে যাবি। রিয়াদ তার শার্টের বোতামগুলো খুলতে খুলতে রাজকে বলছে। রাজ বুঝে গেছে শিকায় নিজে এসে ধরা দিচ্ছে। রাজ নিজের দুটা বোতাম খুলে শার্টটা টেবিলের উপর রাখে। সাদা গেঞ্জির ভিতরে স্পষ্ট বোঝা যাচ্ছে সিক্স প্যাক বডি। রিয়া তো তার সাদা শার্টটা খুলে টেবিলের উপর রাখে। পিছন থেকে পয়েন্টে 38 রিভলভারটা রাখে টেবিলের উপর। পাটা হালকা উঁচু করে রাজের দিকে স্লাইড করে, কিন্তু রাজ স্কেপ নিয়ে সরে আসে। কিন্তু রিয়াদ তারপরে এটা একটা মিস করতে চায় না, তাই ডান হাত দিয়ে রাজের তলপেটে হিট করে রাজ দুর্বল থাকায় দূরে ছিটকে পড়ে। রিয়াদ যে রাজকে টেনে তোলে। রাজ মুচকি হেসে নিজের মাথাটা দিয়ে জোরে একটা হিট করে রিয়াদের কপাল বরাবর। রিয়াদ সামান্য দূরে সরে যায়। রাজ যেন এটার অপেক্ষাতেই ছিল। টেবিলের উপর থাকা গানটা নিয়ে পরপর 3টে গুলি চালায়। একটা যে লাগে পলাশের কপালে, পরটা কালামের মুখের চোয়াল বরাবর। রাজের পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার বাম পায়ে যে গুলিটা লাগে। আবার রুমটা এখন নিস্তব্ধতা বিরাজ করছে। দুটো লাশ পড়েছে নিচে ফ্লোরে। পায়ে গুলি লাগা শাওন নামের ছেলেটা ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। রাজ নিস্তব্ধতা রুমে জোরে জোরে হাসতে থাকে। টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় টানতে থাকে। রাজ পিছন থেকে ঘুরে একবার দেখে নেয় রিয়াজ যেন এটারই অপেক্ষা করেছিল। সে উঠে দৌড়ে রাজকে মারতে আসবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা রাজ না দেখি চালায়, সেটা যে সোজা রিয়াদের ডান হাঁটুর মধ্যে লাগে। রাজ জোরে হাসতে হাসতে বলে,
রাজের নিশানা কখনো মিস হয় না। শোন রিয়াদ, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেই। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়া শব্দ তত কম। আমাকে যেন কে আসবে মারতে দেখি, তোর কোন বাপ এসে আমাকে মারে। রাজের কথাটা শেষ হওয়ার সাথে সাথে রুমের দরজায় কেউ করে না রে। রিয়াজ উচ্চস্বরে হাসতে থাকে আর বলে, নে আমাকে এখন ওই মেরে দে, নয়তো ওরা আসলে কিন্তু তোকে বাঁচিয়ে রাখবে না। আমার দিকে এমনভাবে চেয়ে না থেকে দরজাটা খুলে দে। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে জোরে হেসে উঠে বলে, যা, তোর কোন মেহমান, তুই গিয়ে তাকে ভিতরে নিয়ে আয়। রিয়াদ কোনো রকম খুঁড়ে খুঁড়ে দরজার কাছে এসে দরজাটা খুলে দেয়। বাইরে থেকে কোনো এক আগন্তুক ভিতরে প্রবেশ করে। এটা দেখে রাজ সামান্য ভয় কাতর চেহারায় তাকায়। রিয়াদ উচ্চস্বরে হাসে। রাজ কিছু বলে না, শুধু মুচকে হাসে। আগন্তুক হেঁটে যায় রুমের ভিতরের দিকে। চার পায়া প্লাস্টিকের চেয়ারটা টেনে টেবিলের সামনে বসে। টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। দুইটা লম্বা টান দিয়ে বলতে থাকে, কী রে রিয়াদ, কার রুচি এমন খারাপ হয়ে গেছে যে এই কম দামি সিগারেট খায়? রাজ একটু স্পষ্ট করে হেসে বলে, বিষাক্ত জিনিস এটা, দামি আর কম দামির কি আছে? আর সিগারেট তো মানুষের মাইন্ড গেম খেলতে সাহায্য করে। দামি ব্র্যান্ডের সিগারেট খেলে কিন্তু বেশি ভালো মাইন্ড গেম খেলতে পারবে না। আর সামান্য যা আছে তা না খেয়ে যদি আরেকটার আশা করো, তাহলে কিন্তু তোমার কাছে কোনোটাই ভালো লাগবে না। আগন্তুক রাজের কথা শুনে হেসে হেসে জ্বলন্ত সিগারেটে আবার টান দেয়। রিয়াদ এসে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আর আগন্তুকের উদ্দেশ্য করে বলে, দেখ, এই কুত্তার রাজ সবগুলোকে মেরে দিয়েছে। চল এখন একে মেরে দিয়ে এখান থেকে কেটে পড়ি। এই কুত্তার বাচ্চাকে আমার বিশ্বাস নেই, যখন তখন কিছু করে দিতে পারে। রিয়াদ, মনে কর তোর সাথে তোরই কোনো এক বন্ধু বা কাছের কেউ বেইমানি করে, তাহলে কেমন লাগবে? তোর কাছে আবার মৃত্যুটা হঠাৎ করে হবে, হয়তো অনেক প্রিয়জন খবরও পাবে না, লাশগুলো দেখে অনেক ভয় পেয়ে দূরে সরে যাবে, রাস্তার পাতি কুকুরগুলো ঘেউ ঘেউ করে মানুষের কাছ থেকে লাশটা টেনে নিয়ে খুবড়ে খুবড়ে খাবে। কেমন হবে তখন? কি রে, তুই তো আগে এমন রহস্যময় কথা বলতি না, এখন এত কথা বলছিস কেন? কাজটা শেষ করে তাড়াতাড়ি চাচার কাছে যেতে হবে। রিয়াদ, তুই জানিস কি ভিতুরা একটু বেশি কথা বলে, যার কারণে তারাই বেশি ঠকে। তুইও কিন্তু বেশি কথা বলিস, মনে হয় না তোর সাথে মাইন্ড গেম খেলতে আমার জমবে। রিয়াদ এক পায়ের উপর ভর দিয়ে কোনো রকম রাজের সামনে এসে গেঞ্জিটা ধরে টানতে থাকে আর বলে, তুই একটু বেশি কথা বলিস, নিজেকে অনেক বড় মনে করিস তুই। রাজ তার হাত দিয়ে রিয়াদের হাতে দুটো ছাড়িয়ে নিয়ে একটা ঘুষি মারে। রিয়াদের মুখ পাজুরি। রিয়াদ দূরে ছিটকে গিয়ে পড়ে। তোকে তখনই বলেছিলাম আমাকে মেরে দে, কিন্তু তুই তা শুনলি না। এখন বিপদ তুই নিজেই ডেকে এনেছিস। আগন্তুকরা সিগারেট টানচার শব্দ করে হাসছে, যেটা দেখে রেগে যায় রিয়াদ। সে আগন্তুককে আবারও বলে, তুই বসে বসে সিগারেট টানছিস কেন? দেখতে পাচ্ছিস না রাজ আমাকে হিট করছে? আগন্তুক নিজ জায়গায় স্থির হয়ে বসে আছে। রাজ বারবার রিয়াদকে হিট করে যাচ্ছে। তাকে এখন কোনো হিংসের চেয়ে কম লাগছে না। মনে হচ্ছে সে পারলে এখনই তার পুরো গেমটা শেষ করে দিতে পারে। কিন্তু সে একজন পাক্কা মাইন্ড গেমার, তাই সে আরও মাইন্ড গেম খেলতে চায়। রিয়াদ, আমি তখন চুপ করেছিলাম, এর মানে এই নয় যে আমি তোর কাছে হার মেনে নিয়েছি। আমার নীরবতা আমাকে অনেক কিছু দেয়, যার কারণে আমি কোনো গেমে সহজে হারি না। আমি যেটাতে হাত দেই একটাই আমি সাফল্য হই। মজার ফোকারকে তো আজ আমি নিজে হাতে মারবো। এখন তোর কোন বাপ তোকে বাঁচাতে আসবে না। কথাটা বলে রিয়াদ বসা থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপর থাকা গানটা নিয়ে রিলোড দিয়ে নেয় সে। রাজের থেকে সামান্য লম্বা হয়। রাজের কপাল বরাবরই পিস্তলটা তাক করে। পরিস্থিতি খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। রিয়াদ ট্রিগার চাপ দিলেই গরম বুলেটে রাজের কপালটা ভেদ করে। বুলেটটা শূন্য বেরিয়ে যাবে। রাজ শুধু মুচকে হাসে। তার সামনে যে মৃত্যুদূত দাঁড়িয়ে আছে সেজন্য এটা দেখেও না দেখার ভান করে আছে। রিয়া তো মুচকি হেসে উচ্চস্বরে বলতে থাকে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস, তবু হাসতেছিস কেন? ভয় পেয়ে এবার কি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? মৃত্যুর সামনে দাঁড়িয়ে ভয় তো পাবে সে যার ভিতরে মৃত্যুর ভয় আছে, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি যে কোনো দিন মরতে হবে। তাহলে মৃত্যুকে সামনের থেকে দেখে ভয় পাবো কেন? আর আমি জানি আমার এখনো মৃত্যুর সময় হয়নি। মরবি তো এখন তুই। আগেই বলেছি তোকে, আত্মবিশ্বাস ভালো, কিন্তু বেশি আত্মবিশ্বাস ভালো না। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তুই বলছিস তুই মরবি না। একটাই চাপ, একটাই বুলেট, তোর নামটা পৃথিবী থেকে মুছে যাবে একদম।
কথাটা বলি ট্রিগারে চাপ দিয়ে রিয়াদ তখনই গুলি করার শব্দ হয়। ঘরটায় এখন পিন নীরবতা, কিন্তু নীরবতার মাঝেও দুজন ছেলে উচ্চস্বরে হাসার শব্দ আর একজনের আতঙ্কের চিৎকার। রিয়াদ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। পিছন থেকে আগন্তুক G18 দিয়ে পরপর 4টা গুলি করে 4টা বুলেটই যে রিয়াদের পিঠ বরাবর লাগে। আগন্তুকের বাম হাতে অর্ধেক জ্বলন্ত সিগারেট আর ডান হাতে পিস্তল। বেশ আরাম করে বসে গুলিটা চালায় আগন্তুক। রাজ উচ্চস্বরে হাসতে থাকে, সাথে আগন্তুকও সায় দিচ্ছে। এইবার আগন্তুক তার মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। শাটারের বাল্বের হলদে আলোয় আগন্তুকের মুখটা স্পষ্ট দেখতে পারছে রিয়াদ। রিয়াদের শরীরটা কেমন যেন দুর্বল হয়ে আসছে, চাইলেও যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। সে মাটিতেই ধসে পড়ছে। মৃত্যু যেন তাকে এখন গ্রহণ করবে। শেষে এই একটা কথাই বলে, কেন আমার সাথে বেইমানি করলি? এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়, যেমন তুই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ধোঁকাটা খেয়ে নিলি। রিয়াদের যেন শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, তবুও আস্তে করে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, তোর বেইমানির ফল তুই পাবি, চিন্তা করিস না। রিয়া তার কিছু বলতে চাইছিল, কিন্তু তার আর বলতে পারল না। এর আগে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। রাজ আগন্তুকের হাতে থাকা G18 নিয়ে নিচে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শাওন নামের ছেলেটির কপাল বরাবর 2টা গুলি করে আগন্তুকের দিকে চেয়ে মুচকি হাসি দেয়। টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে থাকে। রাজের মুচকি হাসির পূর্তি উত্তরে সেও একটা মুচকি হাসি উপর দিয়ে বলতে থাকে, এই শহরটা আসলেই বেইমানির শহর। এখানে কাউকে বিশ্বাস করা মানে নিজের কবর নিজেই তৈরি করা। মনে হয় সময় চলে এসেছে গেমটা শেষ করার। রাজ কিছু বলে না, সোজা হাঁটা দেয় দরজার দিকে। পিছনে একবার চেয়ে বলে, আমার সাথে বেইমানি? মরার আগে ওকে 10 বার চিন্তা করতে হবে। আর গেমটা একটু আলাদা টাইপের হবে। প্ল্যান বাদে কিছু করে না এই রাজ। সিগারেটে অনেকটা টান দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। রাজ বের হওয়ার সাথে সাথে আগন্তুকটা ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে রিয়াদের লাশের পাশে একটা টেটু এঁকে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যে। রাত প্রায় 2টার উপর বাজে, কিন্তু রাফির সন্ধ্যায় যে বাসা থেকে বের হয়েছে এখনও বাসায় আসেনি। নুসরাত এখন দাঁড়িয়ে আছে রাফির চিলকোঠা রুমের সামনে। ওই দিন রাতের ঘটনার পর থেকে রাফির প্রতি জানার আগ্রহ যেন বেড়েই চলছে নুসরাতের। তাই আজ রাফির রুমটা ভালো করে চেক করে দেখবে, কোনো ক্লু যদিও পাওয়া যায় তার সম্পর্কে। বাসার অন্য চাবি দিয়ে চিলকোঠা রুমে ঢুকে নুসরাত। রুমের অবস্থা বেশি একটা ভালো না। চারিদিকে সিগারেটের প্যাকেট আর ছোট ছোট সিগারেটের টুকরাগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদা কালারের হালকা ময়লা একটা বিছানার চাদর, 2টা বালিশ। বিছানার পাশে একটা ব্যাগ রাখা আছে। নুসরাত ভাবছে ব্যাগটা চেক করবে, কিন্তু অবশেষে সব চিন্তা বাদ দিয়ে ব্যাগটা হাতে নেয় নুসরাত। সে ব্যাগটা খুলে কিছু দেখবে আশা করেনি। মাফিয়া অব দ্য কিলার, ইংরেজি নোবেল, আরও কিছু ছবি, যেখানে কিছু গ্যাংস্টার ছেলে বন্ধুকে হাত দাঁড়িয়ে আছে। আবার কয়েকটি ছবির উপর লাল কালি দিয়ে কিছু একটা চিহ্নিত করা। নুসরাত বুঝতে পারছে না রাফির ব্যাগে এগুলো কেন। হঠাৎ নুসরাতের চোখে আটকে যায় একটা পিস্তল দেখে, যার পয়েন্ট নাম্বার 736। নুসরাতের জানা মতে এমন পিস্তল পুলিশের বড় কোনো অফিসারের কাছে থাকে। তাহলে কি রাফি কোনোভাবে আন্ডারগ্রাউন্ডের পুলিশ অফিসার? এত কিছু না ভেবে সে ব্যাগটা ভালো করে খুঁজতে থাকে। নিরাশ হয় নুসরাত, কারণ ব্যাগে আর কিছু নেই। তাই সে ব্যাগটা গুছিয়ে বাইরে চলে আসে। ঘরটাতে সিগারেটের পুরো গন্ধে কেমন যেন বমি বমি পাচ্ছিল নুসরাতের, তাই সে বাইরে চলে আসে। আপনি এত রাতে আমার রুমের সামনে কি করছেন? নুসরাত যখন রাফির রুমে তালা লাগিয়ে পিছনের দিকে ঘুরবে, তখন সে পাশ হতে শুনলে পায় পুরুষালী কণ্ঠ। ভয় পেয়ে কেঁপে ওঠে নুসরাত। সে পিছনে ফিরে তাকিয়ে দেখে যে রক্ত মাখা দেহে অস্থিরতার সাথে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রাফি। রাফির সাদা শার্টের রক্তের দাগ স্পষ্ট। হাত দুটোর দিকে তাকালেই বুঝতে পারা যাচ্ছে যে লাল রক্তে একাকার তার দুহাত। নুসরাতের মুখ থেকে কোনো রিপ্লাই না পেয়ে রাফি পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় ধীর কণ্ঠে নুসরাত বলে ওঠে, রাফি, তোর শার্টে এবং হাতে রক্ত লেগে আছে কেন? কি করেছিস তুই? রাফির লম্বা ঘন দাড়ি হতে তাজা রক্ত টপ টপ করে পড়ছে, যেটা দেখে নুসরাত ভয় পেয়ে 2 কদম পিছিয়ে যায়। রাফিকে এখন তার কাছে ভয়ঙ্কর এক যুবক মনে হচ্ছে। রাফি মুচকি হেসে বলে ওঠে, ম্যাডাম ভয় পাবেন না, আমি কাউকে খুন করিনি। রাস্তার কিছু ঘেউ ঘেউ করছিল, তো তাই তাদের একটু সতর্ক করে দিয়েছি যেন পরবর্তীতে আমার রাস্তায় বাধা না দেয়। রাফির কণ্ঠ হতে এমন কথা শুনে নুসরাত বলে ওঠে, সাবধান করলে রক্ত কোত্থেকে আসে?
আসার পথে একজন লোককে কিছু সন্ত্রাসীরা গুলি করে চলে গিয়েছিল। ওনাকে বাঁচাতে গিয়েই রক্ত লেগেছে শার্টে এবং হাতে মুখে। তোকে তো নিষেধ করেছিলাম এত রাতে বাসায় আসবি না, তবুও কোন সাহসে তুই এটা করলি বল এবার। রাফি বুঝতে পারছে না কি বলবে এখন। সে যেই কারণে দেরি করে ফিরেছে সেটা তাকে বলে সে হয়তো জ্ঞান হারাতে পারে, তাই রাফি নুসরাতকে সেটা বলে না। আর নুসরাত সামনে দাঁড়ালেই কেমন যেন তার জবাব বন্ধ হয়ে যায়। সে মাথাটা নিচু করে আমতা আমতা করে জবাব দেয়। আপু, দেশের বাড়ি থেকে একটা বড় ভাই ঢাকা এসেছে, তাই ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই রাত হয়ে গিয়েছে। কাল থেকে আর এমন হবে না। নুসরাতের কাছে রাফির উত্তরটা একটু বিশ্বাস হয় না, কারণ রাফির চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। নুসরাত রাফির কথার প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বলে, আগামীকাল যেন সংবাদের হেডলাইনে কোনো অচেনা আগন্তুকের নাম ভেসে না ওঠে। রাফির কাছে নুসরাতের মুচকি হাসিটা কেমন যেন রহস্যময় লাগছে। রাফি এটাই বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এত প্রশ্ন করছে। আগে তো এমন করে না কখনো, কিন্তু কখনো গুরুত্ব দিয়ে কথাই বলতো না রাফির সাথে। কিন্তু এখন তাই বুঝতে পারছে না রাফি নুসরাত কেন এমন করছে। আপু, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তার যে সর এখান থেকে, রক্তের গন্ধে আমার বমি চলে আসছে। আর একটা কথা শুনে যা, মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুই আমার নিজের আসল পরিচয় রেখে আফসোস করিস না। মুচকি হেসে চলে যায় নুসরাত। আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুসরাতের রহস্যময় কথাগুলো ভাবতে থাকে রাফি। তবে কি রাফির পরিচয় কোনোভাবে জেনে গেছে নুসরাত? সেটা তো রুমে গেলেই বোঝা যাবে। আজ 5 দিন পর জান্নাতকে আবার ভার্সিটিতে দেখা গেছে, কিন্তু আজ সে আর আগের মতো আসেনি। মডার্ন বোরখা, নতুন হিজাব পরিধান করা আগের থেকে পরিবর্তন মনে হচ্ছে। জান্নাত ভার্সিটিতে এসে আম গাছের দিকে তাকায় যেখানে রাফি প্রতিদিন বসে থাকে। জান্নাত চেয়ে দেখে রাফির সাথে কিছু বকাটে ছেলেরা ঝামেলা করছে। জান্নাত সেদিকে এগিয়ে গেলেই শুনতে পায় রাফির কান্না জড়িত কণ্ঠ। ভাই, আমাকে ছেড়ে দিন। আমার কাছে তেমন কিছু নেই যাতে আপনাদের হয়ে যাবে। প্লিজ আমাকে মারবেন না। বকাটে ছেলেগুলো ধারালো ছুরি দিয়ে রাফিকে ভয় দেখাচ্ছে। রাফি চায় না ভার্সিটিতে কোনো ঝামেলা হোক, তাই সে ছেলেগুলোকে বলছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ছেলেগুলো রাফির কথা না শুনে তার সাথে জোরাজুরি করতে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জান্নাত। রাফি জান্নাতকে দেখে একটু ভরসা করলো। জান্নাত ভালো করে ছেলেগুলোকে বলে, ভাইয়ারা, আপনারা সবাই ওর সাথে এমন করছেন কেন? প্লিজ তার সাথে এমন করবেন না। জান্নাতের এমন কথাটা শুনে সবাই মিলে হাসতে থাকে আর জান্নাতের সাথেও বাজে ব্যবহার করা শুরু করে। ওর সম্বন্ধে নানান ধরনের বাজে কথাও বলতে শুরু করে। জান্নাত এগুলো সহ্য করতে না পেরে একটা ছেলেকে কষে চড় মেরে ব্যাগ থেকে একটা পিস্তল বের করে। সবাই পিস্তল দেখে ভয় পেয়ে চলে যায়। রাফি অবাক হয়ে যায় জান্নাতের মতো সাধারণ একটা মেয়ের কাছে পিস্তল দেখে, তাই সে জান্নাতকে প্রশ্ন করে ফেলে, আপনার কাছে এই পিস্তল আসলো কোথায় থেকে? জান্নাত পিস্তলের দিকে তাকিয়ে ছোট করে একটা মুচকি হাসি দিয়ে পিস্তলটা ব্যাগে ভরে রাফিকে উদ্দেশ্য করে বলে, রাফি, চলো গাছতলায় বসে শান্তিতে কথা বলি। রাফি আর জান্নাত গাছের নিচে যেয়ে বসে। রাফির সন্দেহের দৃষ্টিতে তাকালেই জান্নাত প্রথম বলা শুরু করে, রাফি, তুমি আমাকে কি একটা সাধারণ মেয়ে মনে করেছিলে? এটা আবার কেমন প্রশ্ন? আমি তো আপনাকে সবসময় একজন সাধারণ মেয়ের মতো দেখে এসেছি। এখানে আবার অসাধারণতা কী আছে সেটাই তো বুঝতে পারছি না। আসলে রাফি, আমি একজন সিআইডি সদস্য। আমার স্বপ্ন ছিল বড় হয়ে দেশের জন্য কিছু করব। তাই পড়াশোনা করার পাশাপাশি সিআইডি জয়েন হই আর সিলেক্ট থেকে এখানে আসি একটা বড় আসামিকে ধরার জন্য। তাই পরিচয় গোপন রেখে এই ভার্সিটিতে ভর্তি হই। রাফি জান্নাতের কথা শুনে একটু ভয় পেয়ে যায় আর জান্নাতের কাছ থেকে দূরে সরে যায়। জান্নাত সেটা লক্ষ্য করে কিছু বলে না। রাফি জান্নাতকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এমন একটা গোপন কথা আমাকে কেন বলেন? রাফি, তুমি কি জানো তুমি কত বোকা আর ইনোসেন্ট? আর আমি তোমাকে কথাটা বলছি কারণ তোমার ওপর আমার একটা বিশ্বাস আছে। তুমি এই কথাটা কাউকে বলবে না। জান্নাতের কথা শুনে রাফি একটু রহস্যময় মুচকি হাসি দিয়ে বলে, জানেন জান্নাত, এই ছোট্ট পৃথিবীতে কাউকে বিশ্বাস করা ঠিক না। আপনি যাকে মন দিয়ে এক আস্থায় বিশ্বাস করবেন, দেখা গেছে সে আপনার সাথে বেইমানি করে চলে গেল। আমি সেটা জানি, তবে তুমি যে আমার সাথে বেইমানি করবে না সেটা আমি জানি।
রাফি কিছু বলে না, মাথাটা নিচু করে বসে থাকে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, সাথে নিঃশ্বাস ত্যাগ করার শব্দ। জান্নাত নীরবতা ভেঙে বলে ফেলে, রাফি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে আর উত্তেজিত কণ্ঠে বলে, দেখুন জান্নাত, আমি আপনার মতো সবাইকে বিশ্বাস করতে পারি না। আমার লাইফ আর আপনার লাইফটা অনেক ব্যতিক্রম। মানে বুঝিনি, আমার লাইফ আর তোমার লাইফের পার্থক্য কি? যেমন ধরেন চোর পুলিশের মতো। কথাটা বলি রাফি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। জান্নাত অবাক হয়ে যায়, দুইবার একটা ছেলে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। রাগে তার অবস্থা খারাপ, আর রাফি তাকে কেন এই রহস্যময় কথা বলে চলে গেল ভাবতে থাকে জান্নাত। আপু, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? কথাটা বলেই রাফি উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত আজ অনেক কিছু জানার জন্য রাফির কাছে আসে, কিন্তু এসে দেখে রাফি রুমে নেই। তাই সে নিজেই রুমে ঢুকে রাফির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাফি রুমে প্রবেশ করলে নুসরাতকে দেখে সে কথাটা বলে। রাফি কথাটা শুনে নুসরাত অবাক হলো না। নুসরাত মুচকি হেসে বলে, আমাকে আপু বলে ডাকা লাগবে না। আপনি আমার সিনিয়র, সেই সাথে আমার বড়লোক বাবার একমাত্র মেয়ে। আপনাকে আপু না বললে আর কি বলবো? নাম ধরে ডাকবি, সমস্যা নেই। আর তখন বললি যে এত রাত, কিন্তু রাত কোথায় হলো? তোর জন্য তো এটা সকাল। আমার জন্য এখন সকাল হতে যাবে কেন? আপনার জন্য রাত যা আমার জন্য হে কই। সবচেয়ে বড় কথা হলো, আপনি বন্ধ রুমে ঢুকলেন কি করে? নুসরাত রাফির মুখের সামনে চাবির ছড়াটা ঝাঁকাতে ঝাঁকাতে বলে, রাফি, আমার মনে হয় না আমি তোর থেকে বেশি ধনী হব। আর এই চাবিটা দেখছিস, এটা দিয়ে রুমে ঢুকেছি। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জি আপু, বলেন, কি গুরুত্বপূর্ণ কথা? নুসরাত বিছানার উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর একটা সিগারেট রাফির দিকে ঢিল দেয়। রাফি সিগারেটটা ঠোঁটে চাপে আর পাশে থাকা চেয়ারটা টেনে বসে পড়ে। নুসরাত হেসে বলে, তারপর রাফিন ভাই, কি অবস্থা আপনার? রাফি চমকে উঠে কথাটা শুনে সে আমতা আমতা করে বলে, আপু, রাফিনকে? নুসরাত দোয়াগুলো উপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, আমি জানি তুই রাফি না, রাফিন ভাই, যে কিনা রাফিয়ান শহরের মাইন্ড গেমার। কথাটা বলে নুসরাত বিছানার পাশ থেকে ব্যাগটা বের করে রাফির সামনে রাখে। রাফি কি বলবে বুঝতে পারছে না। সে তার মাথাটা ঠান্ডা করে নুসরাতকে বলে, আপু, আমি রাফিন হতে যাব কেন? আমি তো রাফি, আর আপনি আমার ব্যাগ ধরছেন কেন? রাফিন, আমি সব জেনে গেছি। আর তোর ব্যাগ তো আমি আগেই চেক করেছি। হঠাৎ ভার্সিটিতে 2য় বর্ষে খ্যাত গরিব একটা ছেলে ভর্তি হয়ে যায়, রেজাল্ট খুবই খারাপ। আবার ভার্সিটির ভিপি রাকিব ভাই তোকে দেখে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকা। ওই দিন সজীব যখন তোকে র্যাক দেয় তখন কেউ কিছু বলে না, কিন্তু পুলিশ অফিসার তোকে বাঁচিয়ে দিল। তুই সেটা দেখে মুচকি হেসেছিস। পরের দিন সকালে সজীবের লাশ উদ্ধার করে পুলিশ, কিন্তু রিমি, তোমাকে আমি যেতে বলেছি। একটা ক্রিমিনালের সাথে তোমার কোনো পার্সোনাল কথা নেই। রিমি ছোপা ছেড়ে উঠে দাঁড়ায় না। রাজ মুচকি হেসে বলে, স্যার, আমাকে এখন কি করবেন? থানায় নিয়ে যাবেন? লাভ নেই, লাভ নেই। পৃথিবীতে এখনও কোনো জেল নেই যেখানে এই রাজকে আটকে রাখবে। রাজ, তুই নিজের বিপদ নিজে ডেকে এনেছিস। তোকে বলছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুই রাজি হয়ে গেলি। গেমটা শুরু করেছিস তুই, কিন্তু শেষ করব আমি। গেম? মাইন্ড গেম? হি হি হি। আমি খেলতে যেমন ভালোবাসি, ঠিক তেমনই অন্যকে দিয়েও খেলাতেও ভালোবাসি। আমাকে তুই থানায় নিয়ে 5 মিনিটও রাখতে পারবি না, কারণ এর আগেই রাষ্ট্রপতি ফরহাদ আমাকে বের করে আনবে। মেহরাবও শব্দ করে হেসে সে বলে, আচ্ছা, তোকে নিয়ে গিয়ে আমি 5 মিনিটও রাখতে পারবো না, তাই তো? তুই দেখবি আমার কি ক্ষমতা তোকে। মেয়ের আবার কথা বলতে পারে না। মেন দরজায় কেউ কলিং বেল বাজাতে থাকে। রিমি কলিং বেলের আওয়াজে চমকে উঠে দাঁড়ায়। একবার সোফায় বসে থাকা রাজের দিকে তাকায়, আরেকবার দরজার দিকে তাকায়। রিমি তাড়াতাড়ি যেয়ে দরজাটা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকটাকে দেখে রিমি অবাক হয়ে যায়, আর সোফায় বসে থাকা রাজ শব্দ করে হাসতে থাকে। রিমি ভাবতেও পারেনি এত সকালে রাষ্ট্রপতি ফরহাদ তাদের বাড়িতে আসবে। ফরহাদকে দেখে রাজ একটু শব্দ করে হাসে। মেহরাব নিজের জায়গায় আনাম করে বসে আছে। ফরহাদকে দেখে যে অবাক হবে, কিন্তু সে তা হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে যে ফরহাদ আগে থেকেই আসবে এখানে। সেটা মেহরাব জানতো। ফরহাদ যে সিঙ্গেল সোফায় বসে। রাজ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ফরহাদের সামনে রিল মারে। ফরহাদ রাজের কাহিনী দেখে একটু মুচকি হাসে।
রাজ সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে মেহেরাবকে উদ্দেশ্য করে বলে, মেহেবার, আমি বলছিলাম পৃথিবীর এমন কোনো জেল নেই যেখানে আমাকে আটকে রাখবে। তুই আমাকে ধরার জন্য 5 বছর ধরে পড়ে আছিস, কিন্তু আজ আমি তোর সামনে বসে আছি, কিন্তু তুই আমাকে কিছু করতে পারবি না। তোর সাথে ফরহাদের অনেক আগে থেকে পরিচয়। ফরহাদের নামে 19টা মার্ডার কেস রয়েছে, কিছু ডাকাতি আর ছোটোখাটো কিছু মামলা রয়েছে, কিন্তু সে কীভাবে এত অল্প বয়সে রাষ্ট্রপতি হয়ে গেছে বুঝতে পারছিলাম না। আর ফরহাদের সম্পর্কে অনেক তথ্য ভুল এবং নকল। অনেকে বলতো রাফিয়ানের কারণে ফরহাদ রাষ্ট্রপতি হতে পেরেছে। তুই জানিস কি, রাজ পৃথিবীটা অনেক ছোট, কিন্তু এত ছোট পৃথিবীতে বেঈমান লোকদের অভাব নেই। রাজ তেমনই কেউ বেঈমানি করবে তোর সাথে। রাজ মেহেরাবের কথাটা বুঝতে পারছে, কিন্তু বেইমানি করবে সেটা তার জানা নেই। রাজ কখনো বেঈমানকে বাঁচিয়ে রাখে না। শত্রুকে বিশ্বাস করা যায়, কিন্তু বেঈমানকে নয়। রাজের সাথে বেঈমানি সম্ভব না, কারণ আমি বেঈমানকে বাঁচিয়ে রাখি না। যদি সেই বেঈমানটাকে মারার জন্য তুমি বেঁচে না থাকো, তাহলে কেমন হবে? হঠাৎ করেই সিঙ্গেল সোফায় শান্ত হয়ে বসে থাকা ফরহাদ রাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ ফরহাদের মুখ থেকে এমন কথা শুনে হালকা অবাক হয়ে যায়। ফরহাদ তা দেখে মুখের জ্বলন্ত সিগারেটের ছোট টুকরোটা টেবিলের উপর রেখে রাজকে বলতে থাকে, রাজ, আমি ক্ষমতার পাগল। তুমি যেমন মাফিয়াদের কিং, ঠিক তেমনই আমার প্রয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাবান হওয়ার। কিন্তু তোমাকে সেটা বলার পর তুমি আমাকে না করে দিলে, তাই তোমার সাথে আমি একটা মাইন্ড গেম খেললাম। আর মাইন্ড গেমটা এত সূক্ষ্মভাবে খেলেছি যা তুমি নিজেও ধরতে পারোনি। মেহরাব কথাটা শুনে একটু মুচকি হাসি দিয়ে পাঞ্জাবির পিছন থেকে .68 একটা পিস্তল বের করে হাত দিয়ে নাড়াতে থাকে। রাজকে উদ্দেশ্য করে বলে, আমার কি মনে হয় জানিস রাজ, তোর সাথে ফরহাদ বেঈমানি করবে। রাজ আরেকটা সিগারেট জ্বালায়। সিগারেটের ধোঁয়ার গন্ধে পরিবেশটা মম করছে। রাজ জানে শত্রুর সামনে নিজেকে কখনো দুর্বল পরিচয় দেওয়া ঠিক হবে না, তাই সে শান্ত মাথায় মাইন্ড গেম খেলবে এখানে। তবে ফরহাদ তার সাথে বেইমানি করে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। রাজ এবার একটু জোরেই বলে, রাজ কখনো বেঈমান আর দুর্বলদের সঙ্গে মাইন্ড গেম খেলতে পছন্দ করে না। রাজের সামনে বসে থাকা ফরহাদ আর মেহরাব জানে রাজ খুব ভালো মাইন্ড গেমার, কিন্তু এখানে বসে বসে শান্ত হয়ে সে কীভাবে বেঁচে যাবে এই চিন্তা করেই অবাক হয়ে যাচ্ছে। মেহরাবও শান্ত প্রকৃতির মাইন্ড গেমার, তাই সে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে ফরহাদকে বলে, আচ্ছা ফরহাদ, রাফিনকে তাকেও তো ধরতে হবে। ফরহাদ কিছু বলবে, কিন্তু এর আগে রাজ জোরে জোরে হাসতে হাসতে বলে, রাফিনকে দেখবি সম্ভব না, কারণ সে আমার থেকে দ্রুত মাইন্ড গেমার। রাজ মনে মনে ভাবে, ফরহাদ তো এখনও রাফিনকে দেখিনি, তাহলে কিভাবে তাকে ধরবে? এটা ভেবেই রাজ হাসে। মেহরাবের প্রশ্নের কি জবাব দেবে জানা নেই ফরহাদের, কারণ ফরহাদ কখনো রাফিনকে দেখেনি। ফরহাদের কোনো বিশেষ জরুরি দরকার থাকলে রাস্তার সমাধান করে দিত, কিন্তু ফরহাদ কখনো রাফিনের অভয় দেখেনি। ফরহাদ মুখটাকে ছোট করে উত্তর দেয়, আমি রাফিনকে কখনো দেখিনি। সে কেমন, কি তার আগমন আমি কখনো অনুভব করিনি। রাজ কথাটা শুনে মুচকে হাসে। মেহরাবও কিছু একটা ভেবে মুচকি হাসে, যেই হাসিতে আছে রহস্য ভরা। মেহরাব বলে, মাফিয়ার মাস্তানি শহরে এবার বাইকে বাঁচাতে আরেক বাইকে আসতেই হবে। রাজকে বাঁচাতে রাফিন আসবেই। খেলবো আবার রাফিনের সাথে মাইন্ড গেম। দেখবো মাস্তানি শহরে আমার মাস্তানি। রাজ আর সময় নষ্ট করতে চায় না, তাই উঠে দাঁড়িয়ে মেহরাবের কাছ থেকে পিস্তলটা নিয়ে রিমির মাথায় ধরে। যেন ট্রিগারটা চাপ দিলে গরম বুলেটের রিমির মাথাটা বেদ করে বুলেটটা বের হয়ে যাবে। রিমি ভাবতেও পারেনি রাজ তার সাথে এমনটা কিছু করবে। রিমি এমন বুঝতে পারছে সে একটা ভুল মানুষকে ভালোবেসেছে। আজ বুঝতে পারছে কেন রাজ তাকে ছাদে দাঁড়িয়ে রহস্যময় কথাগুলো বলতো। রিমি ভয় পেয়ে যায় রাজ এমন অবাক করা কাণ্ড দেখে। ফরহাদ বসে থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মেহরাব নিজের জায়গায় স্থির হয়ে বসে আছে। সামনে যে এত কিছু হয়ে গেছে সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। রাজ মুচকি হাসি দিয়ে রিমিকে বলে, রিমি, আমি জানতাম আমার সাথে এমন কিছু একটা হবে, তাই তোমাকে রিজেক্ট করে দিতাম। আজ যদি তোমাকে ভালোবাসতাম তাহলে তোমার মাথায় পিস্তল ধরে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম না। রিমি, মাস্তানি শহরটা পুরো কালো, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আর যারা রাফিয়ান তাদের কোনো পিছুটান থাকতে নেই। কোনো রাফিয়ানের যদি দুর্বল পয়েন্ট থাকে তাহলে তার মাইন্ড গেম খেলার চাপটা একটু বেশি থাকে।
রিমি রাজের কাণ্ড দেখে সামান্য ভয় পায় আর তার কথা শুনে রেগে বলতে থাকে, কি মনে করেছো কি? হ্যাঁ, আমি খেলার পুতুল? আমাকে নিয়ে তোমরা পুতুল খেলা খেলবে? রাজ, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও, নয়তো এখানে কি হবে তা আমি নিজেও জানি না। কথাটা বলে রিমি রাজের থেকে ছুটে দৌড়ে রুমের দিকে চলে আসে। রাস্তার ডান পাটা দিয়ে সোফায় জোরে একটা লাথি দেয়। মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায়, রাজের সামনে যেয়ে হাসতে হাসতে বলে, রাজ, তোকে এখন যেতে হবে আমার সাথে। আমি যাব না। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এখানেই তোদের দুটোকে মেরে চলে যাব। কথাটা বলি রাজের হাতে থাকা পিস্তলটা দিয়ে মেহরাবের দিকে তাক করে। মেহরাব উচ্চ স্বরে হাসতে থাকে। রাজ রেগে পিস্তলের ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। পরপর 3টে চাপ দেয়, কিন্তু কোনো বুলেট বের হয় না। মেহরাব আবারও হাসতে হাসতে বলে, ভুল করলি রাজ, তুই তোর সাথে হালকা মাইন্ড গেম খেললাম। বলি পাঞ্জাবির পকেট থেকে 5টা বুলেট বের করে রাজের সামনে ঝাঁকাতে থাকে। রাজ এটা সহ্য করতে না পেরে মেহরাবের পাঞ্জাবির কলার ধরে যাবে, এমন সময় একটা গুলি করার শব্দ হয়। পিছন থেকে ফরহাদ গুলিটা করে। বুলেটটা যে রাজের বাম পায়ে লাগে। রাজ ফুলের লুটিয়ে চিৎকার দিয়ে বলে, ফরহাদ, তুই কাজটা ঠিক করলি না। আমি জানি তোরা আমাকে এখন মারবি না, কিন্তু বলছি আমাকে মেরে ফেল, নয়তো আমি বেঁচে গেলে কিন্তু বেঈমানের শাস্তি তোকে পেতেই হবে। সেটা কিন্তু হবে অথবা ভুয়া। রাজ আর কথাটা বলতে পারে না। এর আগে মেহরাব ছোট ট্রি টেবিলটা দিয়ে রাজের মাথায় ভারী মেরে রাজের মাথা দিয়ে অজরে রক্ত পড়তে থাকে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। এ তো বুঝি মৃত্যু তাকে হেস করে ফেলছে। শেষবারের মতো শুনতে পায় মেহরাব আর ফরহাদের উচ্চ স্বরের হাসির শব্দ। কিছু ছেলে রাজের কাছে হেঁটে আসছে। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ছে চারপাশে। হিমেল হওয়ার গতিবেগ পরিবর্তন হচ্ছে। চাঁদের আলো রাজ্যের জ্ঞান ফিরে নিজেকে ছেড়ে সাদা পাতা অবস্থায় আবিষ্কার করে সে। চোখ জোড়া দিয়ে চারিদিকে পরিবেশটা দেখছে রাজ। আশেপাশে কিছু গাছপালা আছে, মধ্যে খোলা মাঠ। চাঁদের আলোর জায়গাটা অনেকটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছু ছেলের হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে বসে আছে কিছু পরিচিত মুখ। রাজের চোখের সামনে সকালের দৃশ্যটা ভেসে ওঠে। পিছন থেকে কেউ শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়ার কারণে রাজ অজ্ঞান হয়ে যায়। এরপর কি হয়েছিল জানা নেই। রাজের জ্ঞান ফিরেছে দেখে একটা ছেলে সামনে বসে থাকা কালো পাঞ্জাবি পরা আগন্তুককে ডাক দেয়। আগন্তুকটা পিছন থেকে ডাক শুনে সেদিকে তাকায়। আগন্তুকটাকে দেখে রাজের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসে, সালমান। রাজ যেন এটা বিশ্বাসই করতে পারছে না সালমান তার সাথে এমন করবে। রাজের কাছে মনে হচ্ছে সে শুধু শুধু মাইন্ড গেম খেলতেছে। নিজের কাছে কেমন যেন হিংস্রতা আর ভয় কাজ করছে, কিন্তু শত্রুর সামনে তার প্রকাশ করা যাবে না। তাই রাজ দাঁত চেপে বলতে থাকে, সালমান, আমাকে এখানে ধরে আনার মানে কি? তুই জানিস না আমার এগুলো পছন্দ না? নিজের কাছে কেমন যেন হিংস্রতা আর ভয় কাজ করছে, কিন্তু শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তাই রাজ দাঁত চেপে বলতে থাকে। সালমান পিছন থেকে চেয়ারটা টেনে পায়ের উপর পা তুলে বসে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায় আর এক মনে টানতে থাকে। দুজনে অনেক পরিচিত মাস্তানি শহরের দুই সিংহ সামনাসামনি বসে আছে। কারো পরিচয় এই শহরের পুলিশ অফিসার রাজ হিসাবে, আবার আরেকজনের পরিচয় শহরের বড় সন্ত্রাস সালমান ভাই হিসাবে। সালমান হাসতে হাসতে বলে, মাফিয়া কিং, রাফিয়ান সিটির কিং মিস্টার মাইন্ড গেমার রাজ ভাই এখন বাধা রক্তাক্ত শৈল নিয়ে আমার সামনে বসে আছে। ভাবা যায় বিষয়টা, যেখানে কিনা রাজভাই নিজের ভাগ্যটা নিজেই লেখে, কিন্তু আফসোসের বিষয় হলো নিজের মাইন্ড গেমে নিজেই ফেসে গেল রাজভাই। কথাটা বলে হাসতে থাকে সালমান। সালমানের কথা শুনে রাজ মুচকি হাসে, কিন্তু হাসিটা প্রকাশ করে না। সালমানকে উদ্দেশ্য করে বলে, সালমান, তুই হয়তো জানিস আমি কেমন মাইন্ড গেমার। আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার পিছনে একটা ব্যাড ম্যাম আছে, কিন্তু তোর কিছু ছেলে আর কিছু অস্ত্র নিয়ে রাজের সাথে এসেছিস যুদ্ধ ঘোষণা করতে। সে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। সালমান, আগেরবার তোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা আমার বড় ভুল ছিল, কিন্তু আমি এবার আর কোনো ভুল করতে চাই না। রাজের কথা শুনে বাঁকা হাসে সালমান। রাফির মাস্তানি শহরের টপ মাস্টার মাইন্ড গেমার, যার মাইন্ড গেম দিয়ে রাফিয়ান জগতের সমস্ত গুটি সাজানো হয়। রাজকে অনেকে দেখে থাকলেও রাফিনকে খুব কম দেখা যায়, যার আভাস পাওয়া যায় ঝড়ের বেগে। রাতের আধারে এসেই রাতের আধারে মিলিয়ে যায়। মাস্তানিটাও যেন কম জানে না। সালমান রাফিনকে নিয়ে কিছুটা চিন্তিত, কিন্তু রাজকে তা বুঝতে দেয়া যাবে না, তাই সে বলে ওঠে,
রাফিন? ইয়া, আসলে আমি ভেবেছিলাম রাফিন হয়তো বড় মাইন্ড গেমার, কিন্তু আসলে সে কোনো মাইন্ড গেমারই না। ভুল ভুল। আর অন্ধবিশ্বাস করাটা জীবনের কোনো একটা সময়, বড় সময়ে ফেরাতে পারে। ঠিক তেমনই রাফিনকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছি, যা থেকে চাইলেও সে বেরিয়ে আসতে পারবে না। বেইমানিটা ভালোবাসার মানুষের সাথে করলে জমে না, কিন্তু মাস্তানের শহরে করলে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। পিছন থেকে কেউ কথাটা বলে। কণ্ঠটা রাজের অতি পরিচিত, তাই সে মাথাটা হালকা ঘুরায়। মুখে লম্বা মোটা সিগারেট জ্বলছে, গলায় সোনালি কালারের মোটা চেইন, সাদা শার্ট, হাতাগুলো ভাঙানো। চাঁদের আলোয় চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটা ফরহাদ। রাজ অবাক হয়ে যায় ফরহাদকে এখানে দেখে। তাহলে এই দিনের রহস্যময় কথাটার মানে এটাই যে ফরহাদ ক্ষমতার লোভে রাজের সাথে বেইমানি করবে। কিন্তু রাজ বুঝতে পারছে না ফরহাদ এমন একটা মাস্টার মাইন্ড গেম খেললো তার সাথে। ফরহাদ সিগারেট টানতে টানতে সালমানের পাশে দাঁড়ায়। পাশ থেকে একটা ছেলে চেয়ার এনে দিলে পায়ের উপর পা তুলে বসে। কেমন লাগলো আমার মাইন্ড গেমটা? তোর মাইন্ড গেম দিয়েই তোকে নিজের জালে ফাঁসিয়েছি। রাজ রাগে বাম পাটা দিয়ে মাটিতে হিট করে বলতে থাকে, ফরহাদ আমাকে এখনই মেরে দে, নয়তো সময় যত বাড়বে আমার মাইন্ড গেম তত বেড়ে যাবে। হয়তো কিছুক্ষণ পর এখানে কেউ বেঁচে থাকবি না। তুই জানিস আমি শত্রুকে ছেড়ে দিলেও বিশ্বাসঘাতককে ছাড়ি না। সালমান আর ফরহাদ রাজের কনফিডেন্স দেখে হালকা অবাক হয়, কিন্তু তা প্রকাশ করে না। সালমান হালকা হাসে। তুই চিন্তা করিস না রাজ, রাফিন আসলেই দুটোকে একবারে মেরে দিব। পৃথিবীতে সবাই ধোঁয়াশার মধ্যে বাস করি। তুই হয়তো জানিস রাজ আর রাফিনকে পিছন থেকে মারার সাহস সবারই থাকে, কিন্তু সামনে এসে ফুলের টোকা দেওয়ার সাহস কারো নেই। কথাটা শুনে সালমান রেগে রাজের বাম গালে কষে একটা চড় মারে। রাজের গায়ে সকালের সাদা গেঞ্জিটা এখনও পরা, সাদা কালারের গেঞ্জি লাল রক্তে ছেয়ে গেছে। সালমানের চড়া খেয়ে রাজের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। হালকা লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালের আশেপাশে। মুখে হালকা বড় বড় ঘন ঘন কালো দাড়ি, মুখে লেগে আছে রক্ত। এখন রাজকে পুরো মাস্তানি জগতের রাফিয়ান মনে হচ্ছে। সালমানের চড় মারা দেখে ফরহাদ বলে, বাচ্চা ছেলেকে কেউ এমন করে চড় দেয়? তুমিও না সালমান? একে হাত দিয়ে মারবো না, মাইন্ড দিয়ে মারবো, তাহলেই মজা পাবো। ফরহাদ স্যার, উনি এখনো আসছে না কেন? আমার আর ভালো লাগতেছে না, মন চাচ্ছে এখনই মেরে দেই কুত্তার বাচ্চাটাকে। আরে সালমান, অপেক্ষা করো। জানো তো একটা কথা, অপেক্ষা করার ফল মিষ্টি হয়। দূর থেকে গাড়ির হল দেওয়ালে বোঝা যাচ্ছে কেউ আসতেছে। সাদা কালারের গাড়ি থেকে কালো কোট পরে একটা আগন্তুক নামে মাথায় বড় লম্বা হুটলা টুপি পরানো, যার জন্য মুখটা বোঝা যাচ্ছে না। মুখে সিগারেট লাগিয়ে রাজদের কাছে আসতে থাকে। একটা ছেলে চেয়ার এনে দিল। আগন্তুকটা পায়ের উপর পা তুলে সিগারেট টানতে থাকে। এবার আগন্তুকটা তার লম্বা টুপিটা হালকা সরিয়ে রাজের দিকে তাকায়। রাজ অবাক হয়ে যায়, মুখ ফুটে বলে, মেহবার। মেয়েরা হাসতে থাকে আর রাজকে বলতে থাকে, রাজ, তোকে একদিন চ্যালেঞ্জ করে বলেছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুইও রাজি হয়ে গেলি। ব্যাস, শুরু করলাম মাস্টার মাইন্ড খেলা। আসলে আমি অনেকটা বোকা, না হলে 5 বছর ধরে যাকে ধরার জন্য এত কিছু করছি, সে আমাকে বোকা বানিয়ে আমার সাথে আমার বাসায় থেকে, অথচ আমি তা বুঝতে পারিনি। তুই ভালোই খেলছিলি, কিন্তু একটা জায়গায় এসে ভুলটা করে ফেলেছিস। জানিস কোনটা? শোন তাহলে। সাব্বিরের লাশের পাশে 2টা মার্বেল পাওয়া যায়, যেটা আমি আর সাইফুল ছাড়া কেউ জানতো না। আমি জানতাম রাফিন তার মাথায় ঠান্ডা রাখার জন্য 2 হাতে 2টা মার্বেল ব্যবহার করে, তাই আমি শিওর হয়ে যাই সাব্বিরের খুনটা রাফিন করেছে। আমি প্রতিদিনই লক্ষ্য করতাম তোর বাম হাতে সবসময় 2টা মার্বেল থাকতো। মাঝে মধ্যে তোর কেবিনে গেলেও মার্বেল তোর টেবিলের উপর রাখা থাকতো, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই ছিলি আসল খুনি। ইকবালের কিছু কথায় তোর উপর আমার সন্দেহ হয়, তাই তোর কেবিনে গিয়ে তোর কিছু কথা শুনে ফেলি, আর তোর উপর আমার সন্দেহের জাল বিছিয়ে দেই। ফরহাদ তোকে এই শহরে পাঠিয়েছে। হঠাৎ কেন পাঠালো সেটাই কি বুঝতে পারছিলাম না। আমি চিন্তা করতে থাকলাম যে ফরহাদ এত অল্প বয়সে কীভাবে রাষ্ট্রপতি হলো, তাই ফরহাদের সম্পর্কে তথ্য বের করতে থাকলাম। কিন্তু ফরহাদের কোনো বেজাল ছিল না। তবে ফরহাদ একটা ভুল করে ফেলে, যেটা আমার জন্য রহস্য উন্মোচন করার এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ভুলটা হলো কিছু সার্টিফিকেটে তার বিভিন্ন পরিচয় দেওয়া। খুনির পিছনে আর নিজের মাইন্ড গেমটা খেলাতে চাই না, বন্ধ দিলাম। কিছুদিনের জন্য লেগে পড়লাম ফরহাদের পিছনে, আর তার সম্পর্কে সব তথ্য পেয়ে যাই। ফরহাদের সাথে একটা পার্সোনাল মিটিংয়ের আয়োজন করলাম।
ফরহাদও রাজি হয়ে গেল। এক এক করে যখন সব তথ্য ফাঁস করলাম তার সামনে যখন রাখতে শুরু করি, সে এইটা দেখে ঘাবড়ে যায়। আমি তাকে একটা অফার করি, রাফসান আর রাফিনকে আমার চাই। এর বদলে আমার কাছে যতগুলো তথ্য আছে সবগুলো তাকে দিয়ে দেব। মেহরাব কথাগুলো বলে এবার থেমে থাকা সিগারেটটা শেষ হয়ে আসছে। মেহরাব আরেকটা টান দিয়ে শেষ অংশটুকু মাটিতে ফেলে দেয়। মেহরাবের কথা শুনে রাজ অবাক হয়ে যায়, কারণ সে মেহরাবকে যতটা বোকা ভেবেছিল ততটা সে না। রাজ নিজেকে কেমন যেন একাকিত্ব অনুভব করছে, যেন তার মাইন্ড গেম খেলার দিন। এতদিন সে সবাইকে মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করত, কিন্তু আজ নিজের অজান্তে সে আরেকজনের মাইন্ড গেমের গুটি হিসেবে চলছে। রাজ এখন বেঁচে যাবে যদি সে তার শেষের মাস্টার মাইন্ড গেমের গুটিটা চালাতে পারে। রাজ হা হা করে হাসি সবাইকে উদ্দেশ্য করে বলে,